বাবা, বাহার ভাই অকারণে কিছু করে না, আমরা সবাই জানি। নিশ্চয় আমাদের অজান্তে কিছু হয়েছে। তুহিনের কথা থামলো। তার কথা পৃষ্ঠে উত্তর দিল চাঁদনির স্বামী। লোকটা নিপাট ভদ্রলোক, খুব সহজে রেগে যায় না, ভীষণ ঠান্ডা মানুষ, ঝুট ঝামেলা এড়িয়ে চলে গিয়ে জীবনের সুখী মানুষ সে। কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটা চুপ থাকতে পারল না। বিস্ময় নিয়ে বলল, তুহিন, তোমার কথাই না হয় মানলাম, এতগুলো জ্বর তো আর এমনি এমনি দেওনি, নিশ্চয় কারণ আছে। বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলো বলার? এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটাকে ওনার বুদ্ধিমানের লোকের কাছে প্রত্যাশা নয়। সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসই। অবস্থা বেগতিক। কথার পৃষ্ঠে শুরু হলো কথা, ঘাত প্রতিঘাত, অথচ যাকে নিয়ে এত কিছু সে নিশ্চিত ভয়কে প্রস্থান করেছে। বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাঁধল। বাড়ির বেশিরভাগ মানুষের তার পক্ষে কথা বলছে। কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে, তখন চিত্রা মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে, যেন চটটা যুক্তিযুক্ত হয়। যেমন ভাবনা তেমন কাজ করার আগে বাড়ির সবচেয়ে গম্ভীর ঠান্ডা ওহি কথা বলে উঠল খুব ক্ষীণ স্বরে। বলল, বাহার ভাই আমার পক্ষ থেকে চটটা মেরেছেন, ওনার দোষ নেই। অবাকের ওপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা, ছোটরাও সেই তালিকায় বাইরে না। ওহির মা ছুটে এলেন মেয়ের দিকে, ধমকে বললেন, কি বলছিস ওহি? আজে বাজে কথা বলবি না একদম। মায়ের ধমকে ভয়ে ওহির মুখটা এতটুকু হলো। তখন মেয়েটা ভরসা হাত হয়ে এলো চিত্রার মা। এই ভদ্রমহিলা প্রচুর বুদ্ধিমতী। ওহির কথা ও ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হলো না। তাই নিজের ছোট্ট যাকে চোখে ইশারায় চুপ করে ওহিকে আদুরি স্বরে জিজ্ঞেস করলো, আচ্ছা ওহি, বলো তো মহি ঠিক কী করেছে তোমার সাথে? অসভ্যতাম করেছে কি? ওহি উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। চোখে গোল গোল গ্লাসের চশমাটা ঠেলে চোখের সাথে আটসাট করে দিয়ে নত মুখে বলল, মাহিম আমার স্পর্শকাতর জায়গায় বাজভাবে ছুঁয়েছে, সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলেছে। আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না, ভাগ্যে শুনি করে দিয়েছে। সবার দৃষ্টি এবার মহিনের দিকে পড়ল। মহিন অবাক চোখে তাকিয়ে রইল ওহির দিকে। তুহিন এসে এলো পাথারি কতগুলো আঘাত করলো তার শরীরে। ঘৃণায় প্রত্যেকটা শরীর রিরি করে উঠল। ওহি স্বভাবসুলভ বেশ ঠান্ডা মেয়ে। এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলতে না, সেটা সবারই জানে। লতা বেগম নিজের ছেলে বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষা দেওয়াল হয়ে দাঁড়ালো। ছেলেকে নিজের পেছনে আড়াল করে হাত জোর করে বলো, আমার ছেলেকে আর মেরো না বাবা, অনেক তো মেরেছ। ও ক্ষমা চাইবে ওহির কাছে, এবারের মতো ছেড়ে দাও। আমি ওর আচরণ লজ্জিত, ভাবতে পারিনি আমার ছেলে এমন করবে, ক্ষমা করো বাবা। তুহিনের রাগ এখন আকাশ সমান। নিজের বাড়ির মেয়েকে সে যথেষ্ট সামলে রাখে, অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করেছে। বেঁচে যাবে? কখনোই না। তুহিন তার বাবার উদ্দেশ্য হুঙ্কার ছাড়ল, বাবা এবার আপনি কিছু বলেন না, এতক্ষণ তো অনেক কথা বলেছিলেন। ওরে এবার জেলে দেন, এত বড় সাহস ওর, হ্যারাসমেন্ট দায়ে জেলখানি টানবেও, ব্যবস্থা করুন। উৎসবমুখর পরিবেশটা হুট করে ভয়ানক রূপ ধারণ করল। চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সওদাগর বাড়ির সকল সদস্য বেশ চতুর। আত্মীয়দের মাঝে এমন বিশ্রী ঘটনা ঘটলে তাদের বড় মেয়ে সংসারও আজ আসতে পারে, সেটা তাদের ঠের জানা না। পাড়া প্রতিবেশী তন্মধ্যে সিসি শুরু করলো, তিলকে তাল বানালো। ওহির চরিত্র কিঞ্চিৎ কালি ছোড়াছুড়ি হয়ে গেল। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর নিজের মুখ খুলল, গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বলল, যা হয়েছে তা শেষ। মহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, বাকিটা আমার পারিবারিকভাবে মিটে নেব। এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানে নেহাতি ভুক্তভোগী, ওর নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবে না আশা রাখি। শেষের কথাটা যা পড়া প্রতিবেশীদের উদ্দেশ্য বলা তা বুঝতে বাকি রইল না কারণ। লতা বেগম নিজে রক্তাক্ত ছেলেকে কোনোভাবেই ধরে রেখে ক্ষীণ অথচ কঠোর স্বরে বলল, আমিও ওরে নিয়ে এখন চলে যাচ্ছি চাঁদনি, তো আর কয়েক মাস পরে ডেলিভারি ডেট, ও এখানেই থাকুক। আমাদের বংশের বউদের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয়। জুনায়েদ, তুই কি যাবি আমাদের সাথে? শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্য করলেন। জুনায়েদের লোকটা ভদ্রলোক, সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী। তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে না করে বলল, আমার তো কথা ছিল সময় অসময় চাঁদনির পাশে থাকার,
তাই এ সময় ওর পাশে থাকতে হচ্ছে। তোমরা যাও মা। লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেল। মহিলার ভার এমন যে এই পৃথিবীতে তার ছোট ছেলের মতন শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই। তাই ছোট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়া তার উচিত কাজ। যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি, তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তিস্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়ে ওই বাড়িতে নিবে না তা বুঝিয়ে দিয়ে গেল। কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানাল না। সবাই ভাব এমন যে লতা বেগম বংশের নিয়মটা তারা নির্দ্বিধা পালন করবে। যত বড়দের কথোপকথন চলো। মহিন ধীর কণ্ঠে বলল, আপনাকে তো আমি ছুঁইনি ওহি, তবে এবার নিশ্চয় ছুঁয়ে দেব। এমনভাবে ছুঁয়ে দেব নিজেকে দেখে নিজেই লজ্জা পাবে। ওহি নিরুত্তর রইল। ভাব এমন সে কথানকান শুনিনি। মহিন আর তার মা চলে যেতে আরেক দফায় ক্ষমা চাইল জুনায়েদ। ভাইয়ের কর্মকাণ্ড যে সে লজ্জিত সেটা তার আচরণে প্রকাশ পেল। সবটুকু ঘটনায় চাঁদনি ভরকে গেছে। সংসারটা ভাঙতে বসলো ভেবে ভয়ে কাঁপল তার মন। বাঙালি নারীদের কাছে তো আবার সংসারই সব, ধ্যান জ্ঞান বেঁচে থাকা। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেলে গড়িয়ে সন্ধ্যা। বাড়ির পরিবেশ খানিকটা থমথমে। যে যার মতো নিজের ঘরে আছে। অন্যের দিনের মতো হইচই নেই, হাসি তামাশা নেই। আকাশ যখন কালো রং ছেয়ে কালো রঙে নিমজ্জিত হয়ে ছাদ থেকে ভেসে এলো, তখন গিটারের টুংটাং শব্দ। চিত্রা বয়স সন্ধে মনে মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করেই। গিটার তো বাহার ভাই মাঝরাতে বাজান, তার মাঝেও মাঝে। আজ এমন একটা দিনে এই সময়টা গিটার বাজাচ্ছে যে। পরক্ষণে মনে পড়ল আজ বাবার বাড়িতে, আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ। আনমনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাহার ভাই তাদের বাড়িতে এসেছে। আজ 1 বছর হতে চলল। কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে। কেবলমাত্র দিহান আর তিশানের শিক্ষক হয়ে এই বাড়িতে খুঁটি গেড়েছে সে। গত বছর যখন দিহান আর তিশান ভাইয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, তখন কুল কিনারা খুঁজে ভালো শিক্ষকের সন্ধান চলছিল। এরপর একদিন হুট করে বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলো। কঠোর গা ছাড়া ভাবে এই বাহার ভাইয়ের কড়া শাসন আর পরিশ্রম দুজনেই দারুণ রেজাল্ট করল। বাহার ভাই বর্তমানে ইংলিশ মাস্টার্স করছেন পাবলিক ভার্সিটিতে। ছাত্র হিসেবে ভীষণ মেধাবী হয় সেও এ বাড়ির সকলের মন পেয়ে যায়। অবশ্য ওর একটা গা ছাড়া ভাব আছে বিদায় চিত্রা আর তার বাবা বাহারকে পছন্দ করে না। চিত্রাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন। সে সবার বড়। বড় চাচা তখন সন্তান ছিল না, কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচা ঘরে আলো করে চাঁদনি আপা এলো। তারপর ছোট চাচা ঘরে এলো ওহি আপা। তারপর দিহান আর তৃষান ভাই যমজ হলো বড় চাচির ঘরে। এরপর চিত্রা এবং তারপর তার ছোট আদরের চেরি। বর্তমান তৃষান ভাই আর দিহান ভাইকে পড়াশোনার সাহায্য করার পাশাপাশি চেরি আর অনয়কেও পড়ান বাহার ভাই। এলাকা মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিতি আছে, কারণ সে সবাইকে বেশ সাহায্য করে। নানান রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা। বাহার ভাই তো আজ দুপুরে খায়নি, এখনও খাবেন কিনা জিজ্ঞেস করতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদের চিলেকোঠা ঘরে বাহার ভাই থাকেন। থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন। এর এক কথা, অন্যের থালে খেয়ে খোটা কামানো তো পারবে না। ছাদের দরজার সামনে আসতে অসহ্য গিটারের শব্দটা তুমুল হলো। বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো। রক্তের সাথে মানুষগুলো কি বেইমানি, স্বার্থের কারণ মানুষ হয় হারামি। চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে। হাঁটু অব্দি প্যান্ট পরা, ফুটপাতের খুব সস্তায় ছাইরাঙা পাতলা টি শার্ট গায়ে, চুলগুলো এলোমেলো, সাথে বোধহয় গোসল করেছে। মানুষটা বেলা অবেলায় উদ্ভট কাজ করে শখ। তন্মধ্যে গান থামে সিগারেট ধরালো বাহার। পরিবেশ তখন নিশ্চয় প্রায়। এরই মাঝে ধপধপ পা ফেলে কে যেন ছাদ দিকে আসছে। মনের হাতে দরজা আড়ালে লুকিয়ে চিত্রা ভেবেছিল মা চাচির মধ্যে কেউ এসেছে, কিন্তু চিত্রা কে অবাক করে দিয়ে ওহি হাজির হলো। হাতে তার ডেকে রাখা থালা। চিত্রা ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল। ওহি আপা কিনা খাবার এনেছে। 1 গ্লাস পানি খায় না যে, সে নাকি আজকাল বাহারের জন্য খাবার এনেছে। ওহি চুলগুলো দুলাতে দুলাতে ছাদে পা রাখতে হাঁপ ছেড়ে বাঁচল চিত্রা। এরপর বাহারের মতলব করে আনমনে বলল,
শোনো মেয়ে, বাহার ছুঁয়ে দিলে পরে অকালে যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। চিত্রার গান থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো। পরক্ষণে বাহারের কণ্ঠে ভেসে এলো, চিন্তা নেই মেয়ে, কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি রুচি কারো হবে না। চিত্রার চোখ অবাকে বড় বড় হয়ে গেল। তার গান কি তবে বাহার ভাই শুনে ফেলল? বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হয়ে রইল ওহি। বিস্ময় কণ্ঠে বলো, আপনি কালে মিন করে গানটা গাইলেন? বাহার আধারে ঢাকার সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালো। এতবার কিছু না হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল। ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়া পাত্র নয়। তাকে প্রশ্ন করাটা নেহাতি বোকামি, আর ওহির মতো চালাক মেয়ে বোকামি করা সাজে না। গলা পরিষ্কার করে কথা ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল, আপনার জন্য খাবার এনেছি, সারাদিন তো না খাওয়া আপনি। ওহির কথা থামতেই দেরি, অথচ বাহারের পিছে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে ফেলল। দেরি নেই। সে বিদ্যুতে এর বেগে পিছনে তাকিয়ে 1 সেকেন্ড ব্যয় না করে বাহারের দৃষ্টি ওহি খানিকটা ভবড়ে দিল। মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, আমি না, মেজমা পাঠিয়েছে। বাহার ওহিকে পা থেকে মাথা অবধি একবার পরখ করলো। এতবার ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে। খুব গম্ভীর কণ্ঠে বলল, মিথ্যে কেন বলছিস? তোকে না মাহিন কিছু করেনি? ওহি স্থির হাতে দুটো কেঁপে উঠল। সে কাপা হাতে খাবার প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে। বাহার কাপা হাতের দিকে দৃষ্টি দিল। এতপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক ছাড়ল, এই মেয়ে, এখানে আসো তো একটু। চিত্রা এতক্ষণে সব কিছু আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আকস্মিক ডাকে সে ভীত হলো, ধরা পড়া যাওয়ার লজ্জাও পেল। তবুও সে জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। বাহার অধৈর্য হলো, বিরক্ত হলো কিঞ্চিত। সম্পূর্ণ ঘটনা বোকা বনে রইল। ওহি অবাক কণ্ঠে বলল, ওখানে কেউ নেই তো? বাহার ওহির কথায় তেমন পাত্তা দিল না বলে মনে হলো না। কণ্ঠের জোর বাড়ালো, বিরক্ত সহিত অধৈর্য কণ্ঠে বলল, রঙিন ফুল কানে গুজে রাখা রঙ্গনা, তোমাকে বলছি এখানে আসো। চিত্রা এবার শিওর হলো বাহার তাকে ডাকছে। ইস, এমন লুকে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতন লজ্জা যেন আর হয় না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জা পাল্লা বাড়বে, বই যে কমবে না তা চিত্রা বেশ জানা আছে। তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো। ওহি অবাক হলো চিত্রাকে দেখে। সে যে এখানে মোটো চিত্রাকে আশা করেনি সে কথা ছড়িয়ে গেল তার চোখ মুখ জুড়ে। ফ্যালফ্যাল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুটল, তুই এখানে? লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল। মুখটা ছাদে খড়খড়ে ছাই রাঙা উঁচু নিচু ফুলরে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম যে খাবে কি না জিজ্ঞেস করতে, ছোট চাচি তো পাঠালো। ওই ভুরকুচকে কেবল দৃষ্টিতে যেমন কতক্ষণ তাকালো চিত্রার দিকে। এতপর ঘাড় অবধি চুলগুলো বাতাসে উড়িয়ে গা ছাড়া ভাবে বলল, অথচ আম্মু বিকেলে চাঁদনি আপাকে নিয়ে চেক আপ করতে গেছে। আমি যতটুকু জানি সে এখনও ফিরেনি। তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছিস, তারপর মিথ্যাটা যুক্তিহীন হয়ে যাওয়া। লজ্জা মাথা নত করতে করতে চিবুক ঠেকালো তলদেশে। ওই আসলো, প্রায় খোঁচা মেরে বলল, সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল, এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যাসটা রক্ত করতে চাচ্ছিস? সবটা সহ্য করতে পারলো ওহি, আবার খোঁচাটা সহ্য করতে পারল না চিত্রা। চোখ টইটুম্বুর হয়ে দেখা দিল অশ্রুস্রোত। ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগে বাহারে রাশভারী কণ্ঠে ভেসে এলো, ঝগড়া করা হলো? তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো, বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধহয় এত কথা খরচ করতে পারে। কথা কাটাকাটি থেমে গেল। চুপ হলো প্রকৃতি। চিত্রা নাক টেনে গিলে ফেললো কান্না। বাহার একবার চিত্রা দিকে তাকালো, স্বাভাবিক কণ্ঠে বলল, চেরির মতো বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, অথচ তুমি সেটা জেনে কিভাবে হজম করলে? অদ্ভুত। চিত্রা থতমত খেয়ে গেল। বাহার ভাই অবধি কথা কিভাবে এলো? তাহলে কি চেরি বলেছে? চেরি না বলে ওহি আপাবা জানলো কিভাবে? সবটাই তাহলে চেরির কাজ। ভাবনার মাঝে বাহারের ছোটোখাটো একটা রামধমক ভেসে এলো। কেন বলনি চেরির ঘটনা? আকস্মিক ধরনের দু বোনের কেঁপে উঠল। চিত্রা আকাশ পাতাল উজাড় করে মন খারাপ করে সে
প্রকাশ করলো না, বরং মাথা নত করেই বলল, আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো। এতটুকুই, একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয় তাহলে মেয়েটা কত খারাপ সময় যায়। আর যদি সেই সময় সমাজের মানুষ দিলকে তাল বানায় তাহলে বাচ্চার ওপর দিয়ে কী যাবে ভেবেছেন? এজন্যই আমি বলিনি। এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা ছুড়ল ওহির উদ্দেশ্যে। তুমি তো মিথ্যা বলেছ, নিশ্চয় চিত্রা বলার কারণটার জন্য, তাই না? ওহি মাথা উপর নিচ করে সম্মতি প্রদান করলো। বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে সাদের কানিসে ঘেঁষে দাঁড়ালো। অথচ বয়ঃসন্ধি চিত্রা তখন মনের ভিতরে আবেগে সাম্রাজ্য নিয়ে অথই জলে প্রায় ডুবন্ত অবস্থা। বাহার ভাই আর ওহি আপুর অবধি খবরটা কিভাবে গেল না জানা অবধি যেন মাথা ঠান্ডা হয় না। মনেই তুমুল উত্তেজনা নিয়ে আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন ছুড়ল চিত্রা, আপনারা সবটা জানেন কিভাবে বাহার ভাই? বাহার উত্তর দেয় না, মনের সুখে গিটার টুংটাং সুর তোলে। লোকটা যে সব কিছুই নিজের মন মর্জির মতো চালাবে, তা যখন বলতে ইচ্ছে হবে বলবে, শুনতে ইচ্ছে হলে শুনবে, কিন্তু কারো কথা তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে না। ওহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের উপর চোখ বুলে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয় সেটা ছিল। প্রাণোচ্ছল মেয়েটা এমন কাণ্ড দেখে অনেক অবাক হই। তারপর এক কিনা নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতেই সব অকপটে বলে দেয়, বাহার ভাই হয়তো শুনেছিল সবটা, তাই মেরেছেন। কিন্তু সবার সামনে চেরির কথা বলে সবাই হালকাভাবে নিত হয়তো, বা অন্যদিকে বিবেচনা করে নিজের ঘাড়ে নিয়েছে সবটা। চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল। ওহি আপা প্রতি ভালো লাগাটা আরেকটু বেড়ে গেল। ওহি আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই, কারণ আপা বেশি গম্ভীর। তার খুঁতে খুঁতে স্বভাবে হওয়া চিত্রা চঞ্চলতা তত পছন্দ করে না। ওহি আপাকে আদর্শ নারী খাতায় রাখা যাবে নির্দ্বিধায়। নারী সত্তা সকল গুণ তার মাঝে অবস্থিত। নীরবতা জাল ভেঙে নিচে থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এলো, যে চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছে। চিত্রা আর অপেক্ষা করল না, ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে। ওহি গম্ভীর কণ্ঠে সমাধানে বাণী হলো, আসতে যাবে? অন্ধকার এখানটা পড়ে যাস না যেন। চিত্রার মুখে হাসি প্রশস্ত হলো। একটু আগে ওহি আপা খোঁচা দিয়ে কথাটা যতটা ব্যথা দিয়েছিল, সব সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল। চিত্রা চলে যেতে ওহি তার হাতে খাবার প্লেটটা বাহারের চিলেকোঠা নিয়ে গিয়ে রাখলো নিঃশব্দে। আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়ালো। বাহার ঘুরল না ওহির দিকে, আগের স্থানে দাঁড়িয়ে থেকে ফিসলে কণ্ঠে বলল, কিছু বলবে? আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ, তাই না? অসময় ওহি এমন অদ্ভুত কথা শুনে চমকালো না বাহার, এমনকি কোনো প্রতিক্রিয়া দেখালো না। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা নকল মানুষ, তা নকল হলে বা কি, তোমার কোনো সমস্যা তো হচ্ছে না? আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই, যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে। চিত্রা টিনেজার, আবেগের বয়স ওর, দুনিয়া রঙিন ওর, কিন্তু আমি আমার মতন মেয়েকে আপনি ঠিক থাকতে দিচ্ছেন বাহার ভাই? আপনি জলজান্ত বিষ, যা চিত্রা না বুঝেও গ্রহণ করছে আর আমি বুঝে। ওই শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো। হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে তার শরীরের সবটুকু রক্তকণিকায়। বাহার ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছু নেই। কথা থামিয়ে ওহি কতক্ষণ জড়িয়ে নিল, এরপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকে বিরস মুখে হাসি দিয়ে বলল, আমি জেনে শুনে বিষ করেছি পান। এক সেকেন্ডও আর দাঁড়ালো না ওহি, ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে। তার মতো এত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে না। ভাবতে লজ্জা তার শরীর হিম হয়ে আসছে। বাহারের সামনে থাকলে তার মুখ দেখাতে পারে না, তাই লজ্জা লুকাতে চলে যাওয়া। বাহারের দ্বিতীয় সিগারেটটাই শেষ হলো, আড়মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিচের ঘরটাতে। ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথা নিচে দুহাত গুজে শুয়ে পড়ল। থালায় ভাত, গ্লাস ভর্তি পানি ভাবে আগের জায়গাতেই পড়ে রইল। বাহার ছুঁয়ে দেখল না, বরং গলা ছেড়ে গাইল, শতরাত জাগা হবে, থালের ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছুই মজা হবে না।